আমাদের সামনে যে করণীয় কাজ সে ক্ষেত্রেতে আমাদের কী ধরনের ভূমিকা গ্রহণ করতে হবে সে আগ্রহ থেকে আপনারা এসেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। কমরেড সীতারাম ইয়েচুরি হলেন আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 1964 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টি থেকে আলাদা হয়ে সিপিআইএম হিসাবে তার যাত্রা শুরু করার পর এ যাবৎ যতজন সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করেছেন তার মধ্যে অন্যতম তো বটে, এবং পদে অর্থাৎ সাধারণ সম্পাদকের দায়িত্ব থাকার কালে তিনি প্রয়াত হয়েছেন। তো স্বাভাবিক যে কোনো মানুষের মৃত্যুই একটা বিরাট ক্ষতি, আর সেই জায়গায় আমাদের দেশের বর্তমান এই যে চলতি যে কঠিন বা জটিল রাজনৈতিক পরিস্থিতিতে সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি বা যে কমরেড দায়িত্ব পালন করছিলেন, এবং শুধু দায়িত্ব পালন করা নয়, বিভিন্ন ক্ষেত্রেতে অসাধারণ ভূমিকা পালন করছিলেন, শুধু জাতীয় ক্ষেত্রেতে না, আন্তর্জাতিক ক্ষেত্রেতেও। শুধু রাজনৈতিক বা সাংগঠনিক বিষয়ে না, মতাদর্শ ক্ষেত্রেতেও। আমাদের দেশে যখন সাম্প্রদায়িক রাজনীতি নানাভাবে এদেশের সাধারণ মানুষের মগজকে কলুষিত করছে, বিষিয়ে দিচ্ছে, হিংসা আমাদের জীবনের সর্বক্ষেত্রেতে ছড়িয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে যৌক্তিক বিশ্লেষণ এবং জোরদারভাবে তার বিকল্প পথ কি এবং কিভাবে এর মোকাবেলা হবে তার পথ দেখাচ্ছেন, সেরকম একজন ব্যক্তিত্ব তার অকালে জীবনাবসান ঘটা মানি শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী না, গোটা বাম আন্দোলন এবং আজকে দেশের যে বাম গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির যে লড়াইয়ের ক্ষেত্রেতেই একটা বিরাট ক্ষতি হয়ে গেল। এবং তার এই শূন্যতা শুধু আমরা কেন, অর্থাৎ পার্টির সভ্য সমর্থক দরিদ্ররা কেন, যে এই যে গত 12ই সেপ্টেম্বর প্রয়াত হওয়ার পর আজকে আজকে 26, গত 14 দিনে আমাদের মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে নানাভাবে দেশের ভেতরে দেশের বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রেতেও তার অবদান সম্পর্কে আলোচনা হচ্ছে।
এটা সকলে উপলব্ধি করতে পারছিলেন। তিনি আমাদের দেশে গত 50 বছরে তার রাজনৈতিক জীবনে প্রবেশ করার পর কিভাবে তিনি ভূমিকা রেখে চলেছিলেন। তো সেক্ষেত্রেতে তার ব্যক্তিগত জীবনের কিছু ঝলক আমি উল্লেখ করতে চাই, যা থেকে আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবনে বা সামগ্রিক লড়াইয়ে আমাদের দুর্বলতা চালানোর জন্য বা আমাদের শক্তিকে সেভাবে স্পষ্টভাবে দেখার জন্য অনেক বলিষ্ঠ উদাহরণে থাকবে। কমরেড সীতারাম ইয়েচুরি জন্মেছিলেন একটা উচ্চ তেলেগু ব্রাহ্মণ পরিবারে। তার ঠাকুর দাদা তিনি অবিভক্ত অন্ধ্রপ্রদেশের সেখানকার প্রধান বিচারপতি, বাবা অন্ধ্রপ্রদেশ সরকারের বড় এই ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন, মাও পদস্থ সরকারি আধিকারিক ছিলেন। অর্থাৎ এই সময়তে সমাজে একদিক থেকে যেটা বলা হয় উচ্চ বংশ, উচ্চ শিক্ষিত, উচ্চ পদাধিকারী, এই সমস্ত ঐতিহ্য থেকে তিনি এসেছেন। তার তো যে শিক্ষা দীক্ষার ক্ষেত্রেতে সেরকম সুযোগ বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হওয়ার এই সুযোগ পাওয়ার সে সমস্যা ছিল না। অর্থকরী এবং অন্যান্য দিক থেকে। তারপর মেধা, তার মেধা সম্পর্কে জানেন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই, যদিও এখন সিবিএসই আমাদের এই রাজ্যেও সাধারণ স্কুলগুলোও অন্তর্ভুক্ত হয়ে গেছে। অনেক স্কুল সিবিএসইর আগের সে জৌলস বা কুলীনতা এখন সেরকমভাবে নেই। সেই সীতারাম ইয়েচুরির সময়েতে তিনি এই সেন্ট্রাল বোর্ড অফ এই সেকেন্ডারি এডুকেশনের সর্বভারতীয় তিনি ক্ষেত্রেতে প্রথম, এবং কলেজে পড়েছেন দিল্লির সেন্ট স্টিফেন স্কুল, দিল্লির সেন্ট স্টিফেন কলেজ। এই সেন্ট স্টিফেন্স কলেজ সারা পৃথিবীতে, আমাদের দেশে শুধু না, সারা পৃথিবীতে যে গ্লোবালি যে তার র্যাঙ্ক বিচার করা হয়, তার মধ্যে 100টা কলেজের মধ্যে অন্যতম, আরও বহু আগে থেকে। এবং তার যে ধারাবাহিকতা এখনও সেভাবে বিশ্ব পর্যায়ে এখনো বজায় আছে। এই কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হওয়ার আগেই বিভিন্ন প্রতিষ্ঠান, বড় বড় সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল যেগুলো বলে, যারা লক্ষ লক্ষ টাকা বেতন দেয়, তারা অগ্রিম বুক করে নেয়। সে কলেজ থেকেও অর্থনীতিতে সেই সাবজেক্টে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। পরবর্তী সময়েতে জেএনইউতে যখন ভর্তি হন, সেখানেও এমএ ইকোনমিক্সে, সেখানেও তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। যদিও তারপর আর গবেষণা ইত্যাদি কাজে তিনি আর সময় দিতে পারেননি।
ছাত্র আন্দোলনের রাজনীতি তিনি মজে যান। তাহলে যে ব্যাকগ্রাউন্ড থেকে তিনি এসেছেন, কমিউনিস্ট পার্টিতে যোগদানের কোনো বাধ্যতামূলক কোনো কারণ সেখানে নেই। সাধারণত এখন যেটা বলা হয়, শিক্ষাতে ভালো রেজাল্ট করতে গেলে পরে এরকম ছাত্র আন্দোলন করা ঠিক না। কিন্তু তিনি একদিক থেকে যেমন একজন সংগঠক হিসাবে, ছাত্রনেতা হিসাবে উন্নততর তার কোয়ালিটি দেখিয়েছেন। কমরেড বিপ্লব বলেছে এখানে, জরুরি অবস্থা চলাকালীন সময়েতে, সেই সময়েতে ইন্দিরা গান্ধী ইন্দিরা ইজ ইন্ডিয়া। এখন যেমন মোদি বলে, মোদি মুমকিন, ইন্দিরা ইজ ইন্ডিয়া। ভারত হলো ইন্দিরা, এশিয়ার মুক্তি সূর্য, রয়্যাল বেঙ্গল বাঘিনীর চেয়েও আরো বেশি খতরনাক। সেই ইন্দিরা গান্ধী তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে ইউনিভার্সিটি কোর্টের সভাতে তিনি সভানেতৃত্ব বা সভাপতিত্ব করেন। বলছেন যে না, তুমি প্রধানমন্ত্রী হও আর চ্যান্সেলর হও, যাই হোক, তুমি ইউনিভার্সিটিতে প্রবেশ করতে পারবে না। এবং ছাত্রদের মিছিল নিয়ে সে জরুরি অবস্থা চলাকালীন সময়েতে তখন মিশা জরুরি অবস্থা আইনের ভয়ে মানুষ তটস্থ, কেউ প্রকাশ্যে কথা বলে না। 5 শতাধিক ছাত্রছাত্রী নিয়ে মিছিল নিয়ে ইন্দিরা গান্ধীর আবাসে চলে গেছেন। কি দাবি? তোমাকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রীকে বলছি, তোমাকে জওহরলাল নেহরুর চ্যান্সেলর পদ থেকে, আচার্যের পদ থেকে পদত্যাগ করতে হবে। কেন? তুমি ফেল। হাইকোর্টের রায়ে তোমার নির্বাচন খারিজ করে দেওয়া হয়েছে। কাজে তুমি এই পদে থাকার তোমার নৈতিকতা নেই। এবং তারপর ঘটনা শুনেছেন, পত্রপত্রিকা পড়েছেন, ইন্দিরা গান্ধীকে তার ঘরের ভেতর থেকে বের হয়ে গেটে এসে দাঁড়িয়ে শুনতে হয়েছে। জওহরলাল সীতারাম ইয়েচুরি তাকে পড়ে শোনাচ্ছেন, আপনার বিরুদ্ধে এই চার্জশিট, আপনার বিরুদ্ধে এই রায়। তো এটা কতটুকু বুকের পাটা, কতটুকু তার নেতৃত্ব দেওয়ার সেরকম বলিষ্ঠ গুণাবলী, বিচক্ষণতা থাকলে পরে ওই সময়েতে এই ভূমিকা গ্রহণ করতে পারে। সেই ছাত্রনেতা পরবর্তী সময়েতে এটা সর্বহারা পার্টি, এটা বিপ্লবী পার্টির কর্ণধার, সাধারণ সম্পাদক, এবং তার এই দীর্ঘ সফরে, দীর্ঘ জার্নিতে প্রতিটি ক্ষেত্রেতে তিনি আমাদের দেশের বামপন্থী আন্দোলন, তার দিক কি হবে, সে আন্দোলনকে সঠিক পথে চালাতে গেলে পরে তার জন্য সেরকম একটা পার্টি দরকার, সংগঠন দরকার,
সেই সংগঠনে কিছু লোক থাকলে হবে না, কিছু সাহসী লোক, কিছু পয়সাওয়ালা লোক বা অন্যভাবে প্রভাবশালী লোক থাকলে হবে না। সেই পার্টি হতে হবে মার্ক্সবাদী লেনিনবাদী শিক্ষায় মতাদর্শে পরিশীলিত, দীক্ষিত। তাহলে সেই পার্টি শত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও চলার পথে এরকম লড়াই সংগ্রামে উত্থান থাকবে, পতন থাকবে, নানা বাঁক-মোড় থাকবে, কিন্তু মার্ক্সবাদী লেনিনবাদী দিশায় এবং সাংগঠনিক সেই বৈপ্লবিক শৃঙ্খলায় যদি সে পার্টি এগিয়ে যায়, সাময়িক খারাপ সময় আসবে, সাময়িক হয়তো পিছুতে হবে, কিন্তু সে লড়াইকে থামিয়ে রাখা যাবে না। সেখানে পরাজয়টা সামাজিক, জয়টাই তার কাছে একমাত্র পাথেয়, একমাত্র তার গন্তব্য হবে। এটাই কমরেড সীতারাম ইয়েচুরি আমাকে শিখিয়ে গেছে। এখন যেহেতু আমরা এমন একটা সময়তে আছি, দরজা জানালা না খুললে পরে সেখানে বাইরের থেকে হাওয়া আসে না, বাতাস আসে না, তো স্বাভাবিক। এটা রাজনীতির ক্ষেত্রেতে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেতে হোক, বা যে কোনো পেশার ক্ষেত্রেতে হোক, যারা ব্যবসায়ী এদের প্রফিট করতে হলে, লাভ করতে হলে পরে এদের যেমন খবর নিতে হয় কি ধরনের মাল এসছে, মানুষের চাহিদা কি, রুচি কি। সামনে পূজা, যেমন এখন ব্যবসায়ীরা, কাপড় ব্যবসায়ী, জুতার ব্যবসায়ী বিশেষ করে সারা বছরের কামাই সময় করতে হবে। এখন শুধু বিজ্ঞাপন না, ইন্টারনেট ইত্যাদি এসছে, তারও খবর নেয় কোথায় কম দামে জিনিস, ভালো জিনিস পাওয়া যায়, মানুষের রুচিসম্মত। তাড়াতাড়ি এগুলি সংগ্রহ করে বাজারে বিক্রি করা। তাকেও তাহলে দরজা জানালা খুলে রাখতে হবে, চোখ প্রসারিত করতে হবে। ঠিক কৃষকদেরও শুধু বাপ ঠাকুর দাদারা যেভাবে বীজতলা তৈরি করতে হবে, যে ধরনের বীজ সংগ্রহ করতে হবে, যে ধরনের ধান লাগাতে হবে, এটা হলে হবে না। এখন সাধারণ কৃষকরাও কতগুলি শব্দ তারা মুখস্থ করে ফেলেছেন। মুখস্থ নয়, একেবারে হৃদয়ঙ্গম হয়েছে। হাই এল্ডিং, তারপরে আরো কি একটা শব্দ জানি বলে, হাই এল্ডিং, আর কি জানি, হাইব্রিড। হাইব্রিড কেননা আগের মতো আলাঙ্কা জমি নাই, আলাঙ্কা জমি নাই, কম জমি, কাজে তাকে হাইব্রিড, অর্থাৎ বেশি ফলন আসতে হবে, গুণমান সম্পন্ন হাইব্রিড, তাড়াতাড়ি এরকম অল্প সময়েতে তাকে ফসল পেতে হবে। তো রাজনীতিও তাই, দরজা জানালা খুলেই তো রাজনীতি করতে হবে। কেননা আমাদের সমাজে এই ব্যবস্থাকে আমরা বলি বুর্জুয়া ব্যবস্থা। আজকে আমার ঘরে, আপনার ঘরে, প্রতিবেশী, শত্রু বা মিত্র, যার ঘরেই হোক, নতুন সন্তান যে জন্মগ্রহণ করবে, তাকে যদি কোনো রাজনীতি বাড়িতে তার মা বাবারা নাও শেখায়, বড় ভাই বড় বোনরা রাজনীতি নাও পড়ায়,
এই পার্টি করো, সেই পার্টি করো, ওই মিছিলে যাও, সেই মিছিলে যাও। সেই শিশুটা জন্মগ্রহণ করার পর অটোমেটিক সে চারিদিকে যে বুর্জুয়া, অর্থাৎ চারিদিকে যে ধরনের পরিবেশ, যে পরিবেশে মানুষ চুরিদারি করে হোক, মিথ্যাবাদী মিথ্যাই হোক, যেভাবেই হোক, প্রতিষ্ঠিত কিছু মানুষ আর দেশের বর্তমান শাসন ব্যবস্থাতে যারা সেরকম আসনে বসেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বা অন্যান্য, সেই শিশুটা বড় হতে হতে তার সামনে ও মুখ্যমন্ত্রী, সে মুখ্যমন্ত্রী কিভাবে মুখ্যমন্ত্রী হলো, যেমন এখন হয় ছাপ্পা ভোট দিয়ে ওই অন্যদেরকে ভোট দিতে না দিয়ে রিগিং করে, সেগুলি প্রশ্ন করবে না, তার কাছে ও মুখ্যমন্ত্রী। ওরে বাপ রে বাপ, এই যে এবারও ত্রিস্তর পঞ্চায়েতে সভাধিপতি, সহকারী সভাধিপতি হয়ে গেল, আমরা তো এতগুলো জানিও না, আমাদের লোক জানার চেষ্টাও করে না, এটাকে দুর্বলতা। এই যে দক্ষিণ ত্রিপুরার যে সভাধিপতি এখন হয়েছে, কি নাম জানি, দীপক দত্ত, এই সভাধিপতি হওয়ার কথা ছিল আরেকজনের জানি, সে নাকি 1 কোটি টাকা বিজেপির সভাপতিকে ঘুষ দিয়ে সভাধিপতির পদ হাসিল করে ফেলেছে, অবৈধ। আর এখন পদ দখল করা আরো অবৈধ। এই দীপক দত্ত কদিনের মধ্যে কোটিপতি হয়ে গেল, সে শুধু একটা পদ 5 বছরের জন্য কিনে নেওয়ার জন্য 1 কোটি টাকা দিবার তার ক্ষমতা তৈরি হয়। নতুন যুবক যারা এসব খবর রাখে না, তার কাছে সভাধিপতি, হরে বাপরে বাপ, নমস্য নমস্য নমস্য। মন্ত্রী, বিধায়ক, মুখ্যমন্ত্রী হতো, ওরে বাপরে বাপ। দেবাদিদেব, মহাদেব, তারপরে কার্তিক, গণেশের পরেই তার স্থান, এরাই তো উদ্বোধন করে। যেমন কদিন আগে আমরা দেখলাম, গত লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী সে রামলালার চোখ ফুটাইতেছে। আরে আজীবন শুনি যে মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আমার বুদ্ধি দাও, আমার দম দাও, দৌলত দাও, সুখ দাও। আর মোদী সে নাকি রামরে লইয়া গেছে। গত নির্বাচনে পোস্টার যে বাচ্চা রামরে মোদী হাত ধরে হাঁটতেছে একটা লনে। তো কেন আমরা বলি এই সমাজ ব্যবস্থা বুর্জুয়া, কাজে এই সমাজ ব্যবস্থা এগুলি দেখতে দেখতেই যে ছেলেটা আস্তে আস্তে বড় হয়, তার মগজে তৈরি হয় যে না, এরাই হইল আসল। তাহলে এই সমাজ ব্যবস্থাতে একটা বিজেপি তৈরি করতে, কংগ্রেস তৈরি করতে, মথা তৈরি করতে বা অন্য বুর্জুয়া তৈরি করতে শিক্ষা লাগে না, অটোমেটিক সমাজে তৈরি করে দেয়। কিন্তু কমিউনিস্ট হওয়ার জন্য, কমিউনিস্ট বানানোর জন্য আমরা কিছু এজি, সিএম, পিএম, তারপরে আবার পার্টি ক্লাস, এই ক্লাস, সেই ক্লাস, তারপরে আবার এটা অতি কষ্টে এই সিএম টিএম হওয়ার পর আবার প্রত্যেক বছর একবার পরীক্ষা হয়। এই যে স্ক্রুটিনি, এটা মানে এটা কি পরীক্ষা, প্রত্যেক বছর একটা পরীক্ষা। রে বাপ রে বাপ, আরে এত কষ্ট কইরা এজি হইলাম, তারপরে সিএম হইলাম, সিএম হইয়া পিএম হইলাম, এবার বলে আবার প্রত্যেক বছর একবার পরীক্ষা দেওয়া লাগে কমিউনিস্ট থাকবার লাগে। তো এই সমাজ ব্যবস্থা এরকম, সেখানে আমাদের অনেকেরই, কারো কারো না, অনেকেরই বিশ্বাস যে না, মেধাবী যদি হয়, মগজ যদি সেরকম হয়, একটু
মানুষের ব্যতিক্রম হয়তো, তাইলে তারা শ্রেষ্ঠ তো হইবই না। সেই ক্ষেত্রেতেও এই চলমান রাজনীতিতে কমরেড সীতারাম ইয়েচুরির জীবনটাকে সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। আগরতলাতে যে আমাদের এই স্মরণ সভা, সেখানেও বলছিলাম, এই সময়েতে আমাদের দেশে যারা শাসনকার্য চালাচ্ছে বিজেপির আগমন হওয়ার সুবাদে একটা নামের সাথে মোটামুটিভাবে আমরা এখন সবাই পরিচিত। আগে কোনোদিন আমরা বা কেউ যারা লেখাপড়া করেন তারা ছাড়া আমজনা তো তা জানেই না। কি নাম? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে তার মূর্তি বসানো হয় এবং গোটা কইরা ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করে, তার মৃত্যুদিন পালন করে। হ্যাঁ, সেও মেধাবী। মাত্র 33 বছর বয়সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োজিত হয়েছিল। চিন্তা করতে পারেন, 33 বছর বয়সে এখনো অনেকে পিএইচডি ডিগ্রিও লাভ করতে পারে না। এক চান্সে যারা করতে পারে না, করতে যারা পারে তারা বাদে বেশিরভাগই বিভিন্ন কারণে 33, 34, 35 বা শেষ জীবনে অনেকে পিএইচডি হয়। আর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি একাধারে সাহিত্য, একাধারে আইন ইত্যাদি পরে বিলাট থেকে পরে এসে ডক্টরেট হয়ে কলকাতা ইউনিভার্সিটির উপাচার্য। এত মেধাবী। কিন্তু সে মেধাবী, তার পরবর্তী জীবন কি? তিনি হিন্দু মহাসভা গঠন করলেন, অর্থাৎ হিন্দুদের কি বলে অত্যন্ত হিন্দু রক্ষার জন্য সাংঘাতিক এরকম উৎসর্গকৃত একটা নাম। সে শ্যামাপ্রসাদ মুখার্জি অবিভক্ত বাংলাতে, সেখানে ভারত ভাগ হয়নি ব্রিটিশ সাম্রাজ্যে, তখনও এক ধরনের বিধানসভা ছিল, প্রভিন্স ছিল, প্রদেশ ছিল, ভোট হতো। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি নির্দল প্রার্থী হিসাবে অবিভক্ত সেই বাংলার বিধায়ক হয়ে মুসলিম লীগের মন্ত্রিসভায় গিয়ে সেখানে তিনি মন্ত্রী হন। যে মুসলিম লীগ হিন্দুস্তান পাকিস্তানের দাবিদার, যে মুসলিম লীগ জিন্নার যে এই দ্বিজাতি তত্ত্বের তার অংশীদার, আবার তার মেধা এমন, তার এরকম পরিচিতি হওয়া সত্ত্বেও যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর ভারতের সংবিধান কীরকম হবে, আজকে যে সংবিধান প্রত্যেক বছর 26শে জানুয়ারি আমরা এই সাধারণতন্ত্র দিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা পালন করি, তার একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধানের খসড়া রচনার কমিটি তৈরি হয়। সেই কমিটিরও একজন সদস্য। সেই সংবিধান অনুসারে 1950-এ সংবিধান গৃহীত হওয়ার পর লোকসভা, রাজ্যসভা, বিধানসভা ইত্যাদি তৈরি হয়। 1952 ইংরাজি। দেশ চলতে হবে, এটা সর্বদলীয় সরকার হয়, জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রিত্ব করে। তিনি সেই মন্ত্রিসভার
শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। একটা সময়েতে পদত্যাগ করেন, সেই সময়তে তিনি জনসংঘ অর্থাৎ ভারতীয় জনতা পার্টি 1980 ইংরেজিতে বিজেপির নামকরণ হওয়ার আগে এই পার্টির নাম ছিল জনসংঘ। তারও ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, প্রথম সভাপতি। তাহলে মেধা, একটা মেধা হলো সীতারাম ইয়েচুরি চাইলেই আইএস হতে পারতেন, সুপ্রিম কোর্টের বিচারক হতে পারতেন, ভালো প্রফেসর হতে পারতেন, আর অন্য কিছু হতে পারতেন। কিন্তু সেই সীতারাম ইয়েচুরি বাছাই করেছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সারা জীবন লড়াই করে গেছেন। আরেক মেধা কি জন্ম দিয়ে গেছে? হিন্দু মহাসভা, আরএসএস, আজকের বিজেপি। ফারাকটা কেন? ফারাক হলো এই দুজন কোন মতাদর্শের সাথে যুক্ত হয়েছেন। সীতারাম ইয়েচুরি তিনি মার্ক্সবাদী লেনিনবাদী মতাদর্শ। তিনি জেএনইউতে পড়ার আগে মার্ক্সবাদ লেনিনবাদ এসব নিয়ে তার বাড়িতে কোনো চর্চা হতো না। কিভাবে হয়েছে? সেদিন প্রকাশ কারাত বলছিলেন, সীতারাম মারা যাওয়ার পর তার কদিন বাদেই দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে একটা স্মরণ সভা হয়। এই স্মরণ সভা একটু ব্যতিক্রমী, নামও দেন একটু অন্যরকম, সেলিব্রেটিং সীতারাম, রিমেম্বারিং সীতারাম। সীতারামের উদযাপন, সীতারামকে স্মরণ। একটু খটকা লাগে না? আরে একটা লোক মারা গেল, তার উদযাপন শব্দের সাথে একটু আনন্দ ফুর্তি মোটামুটি এরকম বোঝায় যে সীতারামকে উদযাপন, সীতারামকে স্মরণ। আপনারা যারা ইউটিউব দেখেন নিয়মিত একটু দেখবেন, এটা টাইপ করে শোনার চেষ্টা করবেন। কারা এটা আয়োজন করেছে? জেএনইউর প্রাক্তনীরা 70 এবং 80 দশকের মাঝামাঝি যারা জেএনইউর যারা সভাপতি ছিলেন ছাত্র ইউনিয়নের, তারা সে প্রকাশ কারাত জেএনইউর সভাপতি হলেও তিনি উদ্যোক্তা না, উদ্যোক্তারা হলো অন্যরা। আমি এটা দেখে একটু উৎসুক হলো। আমি একদিন প্রায় রাত্রিবেলা খাওয়ার পর কয়েক ঘন্টা ধরে এদের বক্তৃতাগুলি শুনছিলাম। নামগুলি কারা? তার মধ্যে প্রায় 9 জনের বক্তৃতা আমি শুনেছি, তার মধ্যে শুধু 3 জন বামপন্থী ধারার সাথে আছে। একজন তো প্রকাশ কারাতেই, আরেকজন সুরজিৎ মজুমদার, জেএনইউর প্রফেসর এখন ইকোনমিক্সের, এবং ব্যক্তিগতভাবে কমরেড সীতারাম ইয়েচুরির প্রথম স্ত্রীর ছোট ভাই অর্থাৎ সীতারাম ইয়েচুরির শালক। আরেকজন রঘুনন্দন, তিনি আমাদের বামপন্থী আন্দোলনের সাথে একজন নেতৃত্ব। এই 3 জন বাদে বাকিরা কেউ সিপিআইএমের সদস্য না, বা তারা এসএফআইও ছিলেন না। তারাও সেরকম ব্যাকগ্রাউন্ড থেকে জেএনইউতে ভর্তি হয়েছে। তারা বলছিলেন যে কীভাবে সীতারাম তৈরি হয়েছে, কেন সীতারাম এত জনপ্রিয়, কেন সীতারাম এত ক্ষুরধার, এবং কেন
জেএনইউ গত 10 বছর ধরে এই জেএনইউকে ধ্বংস করার জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহরা নানা আইন তো লাগিয়েছেই, পুলিশ তো লাগিয়েছেই, যে গুন্ডা ঢুকিয়েও জেএনইউকে মাথানত করাতে পারে।